আমরা লাস্ট ক্লাসে যেখানে শেষ করেছিলাম ওটা ছিল হচ্ছে ফেজর অ্যালজেব্রার শেষ আর কি। আমাদের লাস্ট ক্লাসে কমপ্লেক্স পাওয়ার পড়েছিলাম, আপনাদের যদি মনে থাকে কমপ্লেক্স পাওয়ারের কিছু ম্যাথ দেখিয়েছিলাম, ওই পর্যন্তই শেষ ছিল। ওটাই ছিল হচ্ছে কি আমাদের করকরানের বইয়ের ফেজর অ্যালজেব্রা চ্যাপ্টারটা, তিনটা চ্যাপ্টার শেষ। এখন আমরা আজকে যেই চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে কি সাইনোসয়েডাল সিঙ্গেল ফেজ সার্কিট অ্যানালাইসিস। আর নেক্সট উইক মানে তারপর আপনাদের আর একটা উইক বাকি, লাস্ট উইকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে কি থ্রি ফেজ সার্কিট। তো সিঙ্গেল ফেজ সার্কিট অ্যানালাইসিস গুলো আসলে কিছুই না, আপনারা যদি খেয়াল করেন তাহলে আমরা আসলে সিরিজ প্যারালাল, আপনারা যেমন ডিসি সার্কিটে সলভ করেছেন সিরিজ প্যারালাল, তারপরে সিরিজ প্যারালাল কম্বিনেশনের সার্কিট, থেভেনিন, নর্টন, কেবিএল, কেসিএল, এগুলো দিয়ে সার্কিট অ্যানালাইসিস করেছেন, এগুলো এখন পর্যন্ত এসি তে করেননি। তো সাইনোসয়েডাল সিঙ্গেল ফেজ সার্কিট অ্যানালাইসিস বেসিক্যালি এইটাই, যে এসি সার্কিটের ক্ষেত্রে আপনারা সিরিজ প্যারালাল সার্কিট মানে সিরিজ প্যারালাল কম্বিনেশন সার্কিট, থেভেনিন, নর্টন, সুপারপজিশন, এগুলা দিয়ে সার্কিট অ্যানালাইসিস করবেন। এটাই আমরা আজকে আর কালকে পড়বো, এটাই আমাদের টপিক এই 2 দিনে। তো প্রথমে আমরা সিরিজ থেকে শুরু করব। তো সিরিজ সার্কিট আমরা জানি যে সবাই যখন একটা আরেকজনের সাথে সিরিজ কম্বিনেশনে থাকবে, সিরিজ কম্বিনেশন বা প্যারালাল কম্বিনেশন কি এখন এগুলা বোঝানোর আর আপনাদের মনে হয় না দরকার পড়বে, কারণ অলরেডি ডিসি সার্কিট সলভ করে আসছেন। এগুলা জাস্ট এখন এসি তে কেমনে ইমপ্লিমেন্ট হবে এটাই হচ্ছে গিয়ে দেখার বিষয়। তো এখানে একটা সিম্পল সিরিজ সার্কিট দেওয়া আছে, যেখানে একটা রেজিস্টার, একটা ইন্ডাক্টর, একটা রেজিস্টার, একটা ক্যাপাসিটর, আবার একজন রেজিস্টার। এবং একটা জিনিস যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে এখানে কিছু জিনিস বলে দেওয়া আছে, যে সাপোজ এই রেজিস্ট্যান্স আর এই ইন্ডাক্টরটা মিলায় তার ভোল্টেজ ড্রপ হচ্ছে V1, আর এই রেজিস্টার আর এই ক্যাপাসিটরটা মিলায় তার ভোল্টেজ ড্রপ হচ্ছে V2, আর এখানে একটা সিম্পল রেজিস্টার যার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হচ্ছে V3। এটা বলে দেওয়া আছে, মানে ইন্ডিভিজুয়াল প্রত্যেকের সাপেক্ষে ভোল্টেজ ড্রপ বলে নাই, বলছে যে এরকম যদি থাকে তাহলে এখন এদের ক্ষেত্রে যদি আমরা কখনো কিছু বের করতে চাই তাহলে এগুলো কিভাবে বের করবো। এটা কর্কটানের বই জাস্ট ক্যালকুলেশন, একটা সিম্পল সার্কিট দিয়ে ক্যালকুলেশন করাটা দেখানো হয়েছে, এরপরে ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো সলভ করা হবে। তো যদি এরকম সার্কিট থাকে তাহলে আমরা কিভাবে বের করবো। কেভিএল এ আমরা জানি হচ্ছে ভোল্টেজ রাইজ ইজ ইকুয়াল টু ভোল্টেজ ড্রপ, অর্থাৎ এই জিনিসটা হচ্ছে ভোল্টেজ রাইজ মানে যেটা সোর্স যে ভোল্টেজ দিচ্ছে, আর বাকি এলিমেন্টস গুলার পার্সপেক্টিভে ভোল্টেজ ড্রপ হচ্ছে। তো আমার ভোল্টেজ রাইজ যদি হয় ভি, আর আমার এই তিনজন হচ্ছে কি আমার ড্রপ, তো আমি কেভিএল যদি অ্যাপ্লাই করি তাহলে আমি লিখতে পারবো ভি ইজ ইকুয়াল টু V1 প্লাস V2 প্লাস V3। এখন যেহেতু এই সার্কিটটা সিরিজে আছে, সো দ্যাটস ওয়াই এর মধ্যে সিম্পল একটা কারেন্টই ফ্লো করবে। আমরা অ্যাটলিস্ট এতদিনে এটা জেনে গেছি যে সিরিজে কারেন্ট সেম থাকে আর প্যারালালে ভোল্টেজ ড্রপ সেম থাকে, কারেন্ট ডিফারেন্ট হয়। তো সিরিজে যেহেতু কারেন্ট সেম, আমার এই প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে দিয়ে সেম কারেন্টই ফ্লো করতেছে। আর আমরা জানি ভি ইজ ইকুয়াল টু আই জেড, এই রিলেশনে যদি আমরা ফেলি প্রত্যেককে, তাহলে V1 ইজ ইকুয়াল টু আই, যেহেতু সেম ফ্লো করতেছে আই, এইটাকে আমি ধরলাম হচ্ছে Z1 প্লাস V2 ইজ ইকুয়াল টু আই Z2, আর V3 ইজ ইকুয়াল টু আই Z3। তো আই যদি কমন নেই তাহলে V ইজ ইকুয়াল টু আই Z1 প্লাস Z2 প্লাস Z3। তো এইখানে যে আমার Z1 প্লাস Z2 প্লাস Z3 আছে, এরা একত্রিত হয়ে যে ইম্পিডেন্সটা হবে সেটাই হচ্ছে আমার টোটাল ইম্পিডেন্স Z। এখন আমি যদি টোটাল ইম্পিডেন্স জেডটা বের করতে পারি তাহলে কিন্তু আমি খুব ইজিলি এই সার্কিটের মধ্যে দিয়ে কি কারেন্ট ফ্লো হচ্ছে সেটা বের করতে পারবো। সিম্পল একটা সিরিজ সার্কিটের অ্যানালাইসিস এখানে দেখানো হচ্ছে। তো এখন জেড ইজ ইকুয়াল টু Z1 প্লাস Z2 প্লাস Z3। এখন Z1 এর মধ্যে কারা কারা আছে, Z1 এর মধ্যে আছে হচ্ছে কি একটা রেজিস্ট্যান্স আর একটা ইন্ডাক্টর। আমরা জানি রেজিস্ট্যান্স আর ইন্ডাক্টরের ক্ষেত্রে আমরা জিনিসটাকে কিভাবে লিখি, যদি কোনো RL সার্কিট হয় আমরা জিনিসটাকে লিখি হচ্ছে আর প্লাস জে এক্সএল। এখানে এক্সএল এর সাথে জে লিখার অর্থ হচ্ছে, কারণ এক্সএল এর সাথে সবসময় একটা পজিটিভ 90 ডিগ্রি থাকে, সো দ্যাটস ওয়াই ওটাকে আমরা কমপ্লেক্স অ্যালজেব্রার ক্ষেত্রে লিখতে পারি আর প্লাস জে এক্সএল। সিমিলারলি যদি ক্যাপাসিটর হয় তাহলে আমরা ওটার সাথে কি লিখি আর মাইনাস জে এক্সএল। এই মাইনাস যেটা আসার অর্থ হচ্ছে এক্স সি এর সাথে সবসময় একটা মাইনাস 90 ডিগ্রি থাকে, সো দ্যাটস ওটাকে আমরা মাইনাস জে দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। তো এখানে ওই কাজটাই করলাম, R1 প্লাস জে এক্স 1, তারপরে R2 প্লাস জে এক্স 2, আর Z3 তে কিন্তু শুধুমাত্র একটা রেজিস্টার ছিল। এখন আমরা যেটা করি কমপ্লেক্স অ্যালজেব্রা সলভ করার সময় আপনারা দেখছেন আমরা রিয়েল জিনিসগুলোকে একসাথে করে নেই আর ইমাজিনারি জিনিসগুলোকে আলাদা করে নেই। তো আমার রিয়েল এখানে আছে হচ্ছে সবগুলো রেজিস্ট্যান্স, তো R1 প্লাস R2 প্লাস R3 এটা,
আর আমার ইমাজিনারি গুলা ছিল হচ্ছে কি আমার ইন্ডাক্টর ক্যাপাসিটর গুলা। তো x1 + x2, এখানে একটা জিনিস খেয়াল রাখেন, এখানে কিন্তু জাস্ট উদাহরণের জন্য ইউজ করছে। তো ওরা কিন্তু এক্স এর জায়গায় প্লাস মাইনাস কিছু এখানে দেয় নাই, জাস্ট সিম্পলি বলে দিচ্ছে যে যারা থাকবে তারা যোগ হবে আর কি। এটা জাস্ট একটা উদাহরণ দেখানো হয়েছে একটা সার্কিট দিয়ে, কোনো ম্যাথ এখনো সলভ করা হয় নাই। সো দ্যাটস ওয়াই যে এক্স এর আগে কিন্তু কোনো ধরনের নেগেটিভ চিহ্ন দেওয়া হয় নাই, বাট আমরা যখন ম্যাথ করবো তখন ক্যাপাসিটর থাকলে অবশ্যই সামনে নেগেটিভ চিহ্ন দিব, আর ইন্ডাক্টর থাকলে অবশ্যই সামনে পজিটিভ চিহ্ন দিব। আচ্ছা, সো রিয়েল গুলাকে আলাদা করলাম, এটা হচ্ছে এক্স, আর ইমাজিনারি গুলাকে আলাদা করলাম, এটা যদি ওয়াই হয়। এখন আমরা জিনিসটাকে নিয়ে আসছি হচ্ছে x + jy আকারে। মানে আমরা জানি এদের থেকে যখন আমরা ম্যাগনিটিউড বা অ্যাঙ্গেল বের করি তখন কিভাবে বের করি, ম্যাগনিটিউড বের করার জন্য √x² + y²। ওই যে আগের চ্যাপ্টারে যা পড়ে আসি সবসময় তার পরের চ্যাপ্টার গুলাতে কাজে লাগে, এই কারণেই কিন্তু চ্যাপ্টারের এই ডিভিশন গুলা যে আমরা একটা থেকে আরেকটাতে কেন যাই। তো আগের চ্যাপ্টারে কিন্তু আমরা এগুলো দেখে আসছি যে যে অপারেটর আগের ফেজর অ্যালজেব্রার আগ পর্যন্ত আমরা যে অপারেটর কোথাও ইউজ করি নাই, কিন্তু এখন কিন্তু আমরা দেখা যাচ্ছে যে যে অপারেটর ইউজ করতেছি, এরপরে কিভাবে পোলার ফরম্যাটে এটাকে নিয়ে যাওয়া যায় ওইটাও দেখতেছি। তো এই জিনিসগুলা হচ্ছে কি একটু খেয়াল রাখতে হবে যে এটা হচ্ছে এখন পুরাটাই আমার এক্স আর এটা হচ্ছে আমার পুরাটাই ওয়াই। সো √x² + y², আর অ্যাঙ্গেল যখন বের করি তখন tan−1y/x। তো এইভাবেই কিন্তু এখান থেকে আমি রেজাল্টটা বের করতে পারবো, যেটা আমার জেড, অর্থাৎ জেড এর ক্ষেত্রে তার ম্যাগনিটিউড এবং তার অ্যাঙ্গেল কিন্তু আমি এই আকারে সিরিজ সার্কিট থাকলে বের করে ফেলতে পারবো। আর যদি আমার পাওয়ার ফ্যাক্টর আসে, আমরা সিম্পলি জানি পাওয়ার ফ্যাক্টর = cos θ। এখানে থিটা জিনিসটা কি ছিল আপনাদের যদি মনে থাকে, থিটা জিনিসটা সবসময় ছিল ভোল্টেজ আর কারেন্টের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল, অর্থাৎ এই জেড এর যে অ্যাঙ্গেলটা আসে আমরা জানি ওটাই থিটার অ্যাঙ্গেল। তো আমরা cos θ ওইভাবে বের করে দিই। কিন্তু থিটাকে আরেক রকম ভাবে বের করা যায়, সেটা হচ্ছে আমরা জানি রিয়েল পাওয়ার P = VI cos θ। এখানে যে পাওয়ারটা সেটাই হচ্ছে কি রিয়েল পাওয়ার, আর রিয়াক্টিভ পাওয়ার হচ্ছে VI sin θ। সেখানে যদি পি রিয়েল পাওয়ার হয়, আমরা জানি শুধুমাত্র রেজিস্টিভ এলিমেন্টের ক্ষেত্রে আমরা রিয়েল পাওয়ারটা পাই। তো পি এর জায়গায় আমরা এখানে কি বসাতে পারবো, আমি পাশে একটু এই কোনায় যদি আপনাদেরকে দেখাই, P = আমরা জানি কি VI cos θ। কারণ পি এর জায়গায় তাহলে আমরা লিখতে পারবো সিম্পলি I²R, যেহেতু এটা রিয়েল পাওয়ার। তো রিয়েল পাওয়ার শুধুমাত্র রেজিস্টিভ এলিমেন্টস এর ক্ষেত্রেই হয়। সো I²R = VI cos θ। এখান থেকে আমি যদি cos θ কে বের করে আনি, তাহলে cos θ কি দাঁড়ায়, cos θ I²R/VI, I²R/VI। এখানে ভি এর বদলে লিখি যদি হচ্ছে IZ, অর্থাৎ উপরে থাকবে I²R, আর নিচে যদি আমি ভি এর জায়গায় যদি V = যদি IZ হয়, তাহলে IZ আর পাশে আরেকটা আই ছিল। তো I² নিচের আর উপরের I² কাটা চলে যায়, আলটিমেটলি থাকে হচ্ছে R/Z। তো এটাও একটা সূত্র পাওয়া যায় যে cos θ কে বের করার আরেকটা ফর্মুলা হচ্ছে R/Z, অর্থাৎ রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই হচ্ছে টোটাল ইম্পিডেন্স। রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই হচ্ছে টোটাল ইম্পিডেন্স, সার্কিটের টোটাল ইম্পিডেন্স। ঠিক আছে, রেজিস্ট্যান্সের ভ্যালু সবসময় 0 ডিগ্রি, আর এখানে ইম্পিডেন্সের সামথিং একটা ভ্যালু থাকতে পারে R/Z। বাট যখন আমরা R/Z করবো তখন কিন্তু জাস্ট ভ্যালু গুলা নিব, কোনো অ্যাঙ্গেল গুলো নিব না। এখন একটু নিচে যাই, এখানে দুইটা, এগুলো আপনাদের মুখস্থ করতে হবে না, দেখে ভয় পাওয়ার কিছু নেই। যে এগুলো কি আঁকা হয়েছে এগুলা অ্যাকচুয়ালি আপনাদের লাগবেও না, জাস্ট মুখে কিছু কথা বলতে হবে, এই জন্য এটাকে ড্র করে রাখছি। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি দুই ধরনের ডায়াগ্রাম শো করা হয়েছে, একটা হচ্ছে ভেক্টর ডায়াগ্রাম যেটা আমরা করি, আর আরেকটা হচ্ছে কি স্প্রিং ভেক্টর ডায়াগ্রাম, যেটা আপনারা শুনেননি কখনো। ভেক্টর ডায়াগ্রাম কি, আমরা এতদিন ধরে ভেক্টর ডায়াগ্রাম অনেক ড্র করছি, যে একটা সার্টেন অনেকগুলা ভেক্টরস একটা কমন পয়েন্ট থেকে বের হয়ে তাদের পজিশন গুলা ইন্ডিকেট করে, আমরা এইভাবেই এতদিনে ভেক্টর ডায়াগ্রাম গুলা ড্র করছি। যেমন সাপোজ ধরেন যে যদি উপরের সার্কিটটা, এই যে উপরের সার্কিটটা, এই উপরের সার্কিটটার জন্য যদি কখনো ভেক্টর ডায়াগ্রাম ড্র করতে হয়, তাহলে এখানে 3টা R1 আছে। তো যেহেতু সিরিজ সার্কিট, আমরা সবসময় জানি সিরিজ সার্কিটে এই যে কারেন্টটাকে আগে আমি ড্র করে নিই, আমরা সবসময় বলি সিরিজের ক্ষেত্রে যেহেতু আমার সেম কারেন্ট সেম, সো দ্যাটস ওয়াই আমরা কারেন্টটাকে আগে ড্র করে ফেলি।
এটা কোনো একদম শর্ত সাপেক্ষ না যে কারেন্টকেই আগে ড্র করতে হবে, বাট কারেন্টকে আগে ড্র করলে ড্র করতে সুবিধা হয়। সো দ্যাটস ওয়াই আমরা কারেন্টটাকে আগে ড্র করে বাকি পরে তারপরে ভোল্টেজ ড্রপ গুলাকে ড্র করে আলটিমেটলি মেইন যেই ভোল্টেজটা ওটার সাথে বাকি ভোল্টেজ গুলোকে রিলেশন করি। তো এটা টোটাল কারেন্ট যদি আই হয়, তাহলে যেহেতু আর এর সাপেক্ষে ভোল্টেজ ড্রপ আমরা জানি ভি আর আর আই আর সবসময় ইন ফেজে থাকে, আর ভি এল থাকে হচ্ছে কি 90 ডিগ্রি আউট অফ ফেজ, মানে পজিটিভ দিকে, আর বিসি থাকে হচ্ছে নেগেটিভ দিকে। এটাকে ওইভাবেই ড্র করা হয়েছে। তো এখন যদি একটু দেখেন যে জিনিসটাকে কিভাবে ড্র করি, তাহলে ড্র করলে দেখেন IR1, তারপরে এই যে IR2, তারপরে IR3, মানে তিনটা ড্রপকে এইভাবে দেখানো হয়েছে, এবং তারা সবাই মিলে অ্যাকচুয়ালি যে ভোল্টেজ ড্রপ হবে সেটা হচ্ছে কি এখানে দেখানো হচ্ছে IR। আর এই উপরে দেখানো হচ্ছে IX1 যেটা ইন্ডাক্টরের সাপেক্ষে ঘটতেছিল, আর নিচে দেখানো হয়েছে হচ্ছে IX2 যেটা ক্যাপাসিটরের সাপেক্ষে ঘটতেছিল। এবং এই দুইজনকে মিলে যে রেজাল্টেন্টটা আসবে সেটা দেখানো হয়েছে এই সাইডে যে IX। ঠিক আছে, ওটা এই দুইজনের যে রেজাল্ট সেটাকে এখানে দেখানো হয়েছে IX। আর এখানে IR1 আর এখান থেকে IX1 মিলে যে রেজাল্টেন্ট ভেক্টর ওটাকে এখানে দেখানো হয়েছে। আবার IR2 আর এই তিনজন মানে আচ্ছা, আমার মনে হচ্ছে কি ভূমিকম্প হচ্ছে। 1 মিনিট হোল্ড। ভূমিকম্প হচ্ছে। 1 মিনিট। यस मैम। यस मैम ভূমিকম্প হচ্ছে। সবাই যে যার জায়গায় শান্ত হয়ে একটু বসেন। কোন জায়গায় ভূমিকম্প হইতেছে? আমার বাসায় ভূমিকম্প হচ্ছে। আমার এদিকেও হয়েছে, ম্যাডাম বলার আগে আমি আম্মুরে জিজ্ঞাসা করছি, আম্মু ভূমিকম্প নি হয়েছে। অনেক জোরে জোরে হয়েছিল। আচ্ছা, যেখানে ছিলাম সেটা হচ্ছে এই পোলার ভেক্টর ডায়াগ্রাম যেটা, সেটা হচ্ছে আমরা এতদিন যেটা শিখেছি যে আমরা একটা কমন পয়েন্ট ধরে বাকি সব ভেক্টর গুলাকে এঁকে তারপর রেজাল্টেন্ট ভেক্টরটা বের করি। একটা পোলার ভেক্টর ডায়াগ্রাম আর একটা স্প্রিং ভেক্টর ডায়াগ্রামের একটা মেইন তফাৎ হচ্ছে
স্ট্রিং ভেক্টর ডায়াগ্রামে সবকিছু হেড টু টেল ডিজাইন করা হয়। এটা যেমন প্রত্যেকটা টেল একসাথে, আমি যদি এই একটা ভেক্টর অঙ্কন করি, এটা হচ্ছে তার হেড আর এটা হচ্ছে তার টেইল। আমরা যেটা করি ভেক্টর ডায়াগ্রাম বা পোলার ভেক্টর ডায়াগ্রামে যেটা করি বা ফেজর ডায়াগ্রাম বলেন যেটা, যে সবাইকে একটা কমন পয়েন্ট ধরে এরপরে ড্র করি, সবাইকে একটা পয়েন্ট থেকেই মানে রেফারেন্স পয়েন্ট থেকে ড্র করি। আর স্ট্রিং ডায়াগ্রাম যেটা, স্ট্রিং ডায়াগ্রাম যেটা হয়, একজনের হেড যেখানে শুরু হবে আরেকজনের টেল ওখান থেকে শুরু হবে, হেড টু টেল বলে এটাকে। হেড টু টেল সবগুলাকে ড্র করা হয় কিভাবে দেখেন, প্রথমে রেজিস্ট্যান্স এর জন্য IR1 কে ড্র করা হয়েছে। সো রেজিস্ট্যান্স এর পরে শুরু হয়েছিল একটা ইন্ডাক্টর। তো ইন্ডাক্টরকে এরপরে এই রেজিস্ট্যান্স এর সাথে IX1 অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকার কথা তার, সো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ড্র করা হয়েছে। এরপরে আরেকটা রেজিস্ট্যান্স আসছিল, মানে যদি উপরে চিত্রটাকে আমি এখানে ড্র করি তাহলে এরকম ইন্ডাক্টর, তারপর একটা রেজিস্ট্যান্স, তারপর আবার ক্যাপাসিটর, তারপর আবার আরেকটা রেজিস্ট্যান্স, এরকম ছিল সার্কিটটা। তো প্রথমে রেজিস্ট্যান্স এর জন্য সে ইন ফেজে থাকার কথা, সো তাকে অ্যাকচুয়ালি এখানে ইন ফেজেই আঁকা হয়েছে। এই যে টোটাল কারেন্ট আই, রেজিস্ট্যান্স IR1 ইন ফেজে আছে। এরপরে এটা X1 ছিল, X1 90 ডিগ্রিতে থাকার কথা, X1 কে এই যে 90 ডিগ্রিতে আঁকা হয়েছে। X1 যেখানে শেষ হয়েছে অর্থাৎ X1 এর হেড যেখানে শেষ হয়েছে ওখানে গিয়ে আবার রেজিস্ট্যান্স R2 এর কারেন্টটাকে ড্র করা হয়েছে, যেটা আই এর সাথে ইন ফেজে একই ডিরেকশনেই দেখানো হয়েছে, ইন ফেজ অর্থাৎ তাদের মধ্যে অ্যাঙ্গেলের ডিফারেন্স 90 ডিগ্রি। এরপরে X2 যেটা, সেটা ক্যাপাসিটরের জন্য, ক্যাপাসিটর 90 ডিগ্রি নিচে থাকার কথা, এই কারণে ক্যাপাসিটরকে 90 ডিগ্রি নিচে ড্র করা হয়েছে। এবং IX2 আর IX1 এর যে ডিফারেন্স সেটাই কিন্তু IX। সো এই IX2 আর IX1 এর যে ডিফারেন্স ওটাকে এখানে এই যে IX দিয়ে দেখানো হয়েছে। সো আলটিমেটলি কথা যেটা সেটা হচ্ছে যে এখানে সবকিছু হেড টু টেল ড্র করা হয়। এরপরে আরেকটা রেজিস্ট্যান্স, এটা হচ্ছে R3, ওই রেজিস্ট্যান্স এর জন্য এটাকে আবার ইন ফেজে ড্র করা হয়েছে, সেটা হচ্ছে এটা IR3 হবে, IR3। অর্থাৎ সবকিছুকে হেড টু টেল ড্র করা হয়। আর এই প্রত্যেকটা R1 R2 R3 মিলে যে রেজাল্টেন্ট সেটাই হচ্ছে কি অ্যাকচুয়ালি টোটাল IR, অর্থাৎ IR ড্রপটা যেটা। এবং এই রেজাল্টেন্ট IX আর টোটাল I, এই দুইটাকে যদি একত্রিত করা হয় তাহলে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে B = IZ। এই স্ট্রিং ডায়াগ্রাম পরীক্ষায় আসে না, স্ট্রিং ডায়াগ্রাম শেখানো হয় না, শুধুমাত্র কর্পোরানের বই এটার একটা আইডিয়া দেওয়া হয়েছে যে স্ট্রিং ডায়াগ্রাম আর নর্মাল একটা ভেক্টর ডায়াগ্রামের মধ্যে কি তফাৎ, ওটা এই সার্কিটের জন্য শো করা হয়েছে। আপনাদের পরীক্ষায় আসলে শুধুমাত্র পোলার ভেক্টর ডায়াগ্রামই আসে, কখনো স্ট্রিং ডায়াগ্রাম আসে না। স্ট্রিং ডায়াগ্রাম কোথায় নাই, মানে বলস্টেড বা আলেকজান্ডারের বই স্ট্রিং ডায়াগ্রামের ব্যাপারে কোনো কিছু বলা হয় নাই, আমি দেখিনি এখন পর্যন্ত। শুধুমাত্র কর্পোরালের বই এটার একটা বেসিক আইডিয়া দেওয়া হয়েছে যে স্ট্রিং ডায়াগ্রাম কি আর পোলার ডায়াগ্রাম কি, এটাই জাস্ট আপনাদেরকে একটু বলে দিলাম, আর কিছুই না, ওটা আপনাদের ওইভাবে শিক্ষার দরকার নেই। আচ্ছা, এখন যদি সার্কিটে চলে আসি, এখানে একটা সিম্পল সার্কিট দেওয়া আছে, যদি খেয়াল করেন, ডিটারমাইন দি ইনপুট ইম্পিডেন্স অফ দি সিরিজ নেটওয়ার্ক, অর্থাৎ এই সিরিজ নেটওয়ার্কের জন্য তার ইনপুট ইম্পিডেন্সটা বের করতে বলা হয়েছে, অর্থাৎ ZT বের করতে বলা হয়েছে। তো ইনপুট ইম্পিডেন্সটা যদি আমরা বের করি, এখানে বলে দেওয়া আছে এটা হচ্ছে Z1, এটা হচ্ছে Z2, এটা হচ্ছে Z3। জাস্ট এরা যেহেতু সিরিজে, তো জেড গুলা জাস্ট কি হয়ে যাবে, সিরিজে সবই যোগ হয়ে যাবে। তো Z1 + Z2 + Z3 করতে হবে। তো Z1 + Z2 + Z3 যদি আমরা করি তাহলে এটা কি আমার রেজিস্ট্যান্স। তো রেজিস্ট্যান্সকে আমরা কিভাবে লিখি, আর অ্যাঙ্গেল 0 করে লিখি। ইন্ডাক্টরকে আমরা কিভাবে লিখি, এক্সেল অ্যাঙ্গেল 90 ডিগ্রি করে লিখি, বা যে এক্সেল লিখি, যে যেইভাবে লিখে কমফোর্টেবল হন। আর ক্যাপাসিটরের ক্ষেত্রে কি লিখি, এক্সসি দিয়ে অ্যাঙ্গেল লিখি হচ্ছে -90 ডিগ্রি, বা অনেক সময় -JXC-ও লিখি, যে যেইভাবে লিখে এখন কমফোর্টেবল হন। আপনারা এখন সব ধরনের পদ্ধতি জানেন, এখন এই সার্কিট গুলা সলভ করার সময় যে যেইভাবে লিখে কমফোর্টেবল হন সে সেইভাবেই সার্কিট সলভ করবেন, কোনো নির্দিষ্ট রুলস বা লস সার্কিট সলভ করার ক্ষেত্রে নাই। তো Z1 + Z2 + Z3, আমি এই 90 ডিগ্রি আর -90 ডিগ্রিকে +J আর -J করে নিছি। তো +J XL -XC, অর্থাৎ 10 - 12 করলে -2। তো X -JY আকারে যদি থাকে তাহলে এটাকে √x² + y² আর অ্যাঙ্গেল হচ্ছে tan ইনভার্স y/x, পোলার ফরম্যাটে আমরা যেভাবে কনভার্ট করি একটা জিনিসকে। এখন কথা হচ্ছে এখানে বলা হয়েছে ইম্পিডেন্স ডায়াগ্রাম ড্র করো। একটা কথা দেখেন, ড্র দি ইম্পিডেন্স ডায়াগ্রাম। একটা ইম্পিডেন্সের মধ্যে কি কি থাকে জিনিসটা যদি খেয়াল করেন, থাকে হচ্ছে কি রেজিস্ট্যান্স, ইন্ডাক্টর, ক্যাপাসিটর।
একটা ইম্পিডেন্সের মধ্যে থাকে রেজিস্ট্যান্স, রিঅ্যাকট্যান্স, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স আর ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স, এদেরকেই জাস্ট ড্র করতে বলছে। এটাকে বলা হয় ইম্পিডেন্স ডায়াগ্রাম। ইম্পিডেন্স ডায়াগ্রাম অর্থ হচ্ছে কি জেড ডায়াগ্রাম, মানে একটা জেড এর মধ্যে যা যা আছে ওগুলা সবকিছুকে ড্র করে টোটাল জেড কে ড্র করো। আর যখন আমরা সিম্পলি ভেক্টর ডায়াগ্রাম বলি তখন আমরা সব ভোল্টেজ কারেন্ট কে রিপ্রেজেন্ট করতে বলি। এই জিনিসটা একটু খেয়াল রাখেন। ইম্পিডেন্স ডায়াগ্রাম কিন্তু বলে যেখানে জেড আর এক্সএল এক্সি থাকে শুধু। আর ভেক্টর ডায়াগ্রাম বা পোলার ভেক্টর ডায়াগ্রাম যখন আপনাদের পরীক্ষায় সিম্পলি লিখে দেয় ভেক্টর ডায়াগ্রাম ড্র করো, ওগুলা রিপ্রেজেন্ট করা হচ্ছে ভোল্টেজ কারেন্ট ভিসি এলসি ভিআর, এগুলা ড্র করো। ঠিক আছে, তো পরীক্ষায় ইম্পিডেন্স ডায়াগ্রাম আসে নাকি ভেক্টর ভেক্টর ডায়াগ্রাম আসে, এগুলো একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তো এখন ইম্পিডেন্স ডায়াগ্রামটা কিভাবে আঁকি একটু খেয়াল করেন। ইম্পিডেন্স ডায়াগ্রামে যদি খেয়াল করেন রেজিস্ট্যান্স এর অ্যাঙ্গেল হচ্ছে কি 0। তো আমার অবশ্যই পজিটিভ এক্সিস বরাবর, মানে আমি যদি ইমাজিনারি এক্সিস ধরি এরকম, আমার এই সাইডে হচ্ছে পজিটিভ, এই সাইডে হচ্ছে নেগেটিভ, এই সাইডে হচ্ছে পজিটিভ জে আর এই সাইডে হচ্ছে নেগেটিভ জে, সিম্পলি জিনিসটা এরকম। রেজিস্ট্যান্স যেহেতু একটা রিয়েল ভ্যালু আর তার অ্যাঙ্গেল 0, সো অবশ্যই সে এই রিয়েল বরাবর থাকবে আর অ্যাঙ্গেল তাকে 0 বরাবর রাখতে হবে। এখানে রেজিস্ট্যান্স এর ভ্যালু হচ্ছে 6 আর অ্যাঙ্গেল হচ্ছে 0, সো আলটিমেটলি এটা এরকম কোন একটা জায়গায় ভ্যালু আসবে 6 আর অ্যাঙ্গেল হচ্ছে গিয়ে 0। আর ইন্ডাক্টরের ক্ষেত্রে ইন্ডাক্টর যেহেতু প্লাস জে এক্সএল, মানে জিনিসটা হচ্ছে জে এক্সএল, সো তাকে এক্সএল বরাবর রাখতে হবে, তার ভ্যালু হচ্ছে 10। তো এরকম সাপোজ এখানে একটা আসবে 10 আর ভ্যালু হচ্ছে 10, অ্যাঙ্গেল হচ্ছে তার 90 ডিগ্রি। আলটিমেটলি যদি আমি কোনো কিছুকে প্লাস জে দিকে আঁকি সে পজিটিভ 90 ডিগ্রি রিপ্রেজেন্ট করে, কাউকে যদি মাইনাস জে দিকে আঁকি সে নেগেটিভ 90 ডিগ্রি রিপ্রেজেন্ট করে। আর এক্সি হচ্ছে গিয়ে 12 আর তার অ্যাঙ্গেল হচ্ছে গিয়ে -90 ডিগ্রি, সো আলটিমেটলি সেই জায়গায় আসে। এখন এই এক্সেল আর এক্সির যদি আমি রেজাল্টেন্ট ড্র করি, সো আলটিমেটলি যেহেতু 10 -12 করবো, সো -2 টাইপ কিছু একটা আসবে, সো এটা এই সাইডেই আঁকতে হবে আমাকে। তো এক্স এর দিকে থাকবে, যেহেতু এক্সি বড়, সে এইটুকু যদি হয় ওই টু অংশটা, ছোট টু অংশটা, তো এইখান থেকে যে ভেক্টরের অংশটা যদি কেটে নেই, এখান থেকে ভেক্টরের অংশটা যদি কেটে নেই, আলটিমেটলি যেই ভেক্টরটা আমি পাবো সেটাই হচ্ছে আমার ভেক্টর জে অর্থাৎ ইম্পিডেন্স। আর দেখবেন এই অ্যাঙ্গেলটা অটোমেটিক্যালি চলে আসবে হচ্ছে -18.43 ডিগ্রি। অর্থাৎ আমরা আমাদের ভেক্টর ডায়াগ্রাম যেভাবে আঁকি, যে আমার আই এই পাশে রেখে আমার ভিআর আর আইআর তারা ইন ফেজে থাকার কথা, কারণ 0 ডিগ্রি যেহেতু, তারপরে ভিএল কে এই পাশে ড্র করি যেহেতু সে 90 ডিগ্রি, ভিসি কে এই পাশে ড্র করি যেহেতু সে -90 ডিগ্রি, এরপর এদের দুইজন থেকে রেজাল্টেন্ট ভেক্টরটা ড্র করি। ইম্পিডেন্সের ক্ষেত্রেও সেম একই জিনিস, কারণ এক্সেল হচ্ছে গিয়ে 90 ডিগ্রি আর এক্সি হচ্ছে গিয়ে -90 ডিগ্রি, অর্থাৎ এক্সেল হচ্ছে প্লাস জে বরাবর থাকে, এক্সি হচ্ছে মাইনাস জে বরাবর থাকে। এই জিনিসটাকে বলা হয় হচ্ছে ইম্পিডেন্স ডায়াগ্রাম। ইম্পিডেন্স ডায়াগ্রামে কোনো ভোল্টেজ কারেন্ট শো করা হয় না, ইম্পিডেন্স ডায়াগ্রামে শুধু রেজিস্ট্যান্স আর ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স আর ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স এগুলো থাকে। ঠিক আছে, আচ্ছা এবার যদি এই সার্কিটটা দেখি। আচ্ছা এই সার্কিট গুলো আমি আপনাদের একটু জানার অর্থে বলে থাকি, এই এখন যে সার্কিট গুলো, মানে এই গ্রিন কালারের কলম দিয়ে আমি যে সার্কিট গুলো ড্র করে আপনাদেরকে দেখাইছি, এগুলা প্রত্যেকটাই হচ্ছে বলস্টেডের বইয়ের ম্যাথ। বলস্টেডের বইয়ের ম্যাথ করানোর অর্থ হচ্ছে বলস্টেডের বইয়ের ম্যাথ যদিও খুব একটা আসে না, একটু সিম্পল ম্যাথ, কিন্তু বলস্টেডের বইয়ের ম্যাথ দিয়ে শুরু করলে এই সিরিজ প্যারালাল সার্কিট সলভ করার প্রবলেম গুলা খুব তাড়াতাড়ি বোঝা যায়, কারণ উনি একদম প্রথমে আর এল, তারপর আরসি, তারপর আরএলসি, এইভাবে ছোট 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 করে ভাগ করে করে করাইছে। তো আমার নোটসে যেগুলো গ্রিন কালি দিয়ে করা ওগুলো বলস্টেডের বইয়ের ম্যাথ, আর যেগুলো ব্লু কালি দিয়ে করা ওগুলো হচ্ছে করকরানের বইয়ের। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখেন। বলস্টেড করানোর অর্থ এটাই, কারণ হচ্ছে বলস্টেডের ম্যাথ গুলা উনি একদম ছোট 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 করে তারপর বড় ম্যাথের দিকে গেছে, সো ছোট ম্যাথস গুলা সলভ করে ফেলে বড় ম্যাথস গুলা সলভ করতে ইজি হয়। ওটা সিম্পলি ইম্পিডেন্স বের করা ছিল, এখন উনি জাস্ট একটা আরএল সার্কিট নিয়ে কাজ করছে। আমি আপনাদেরকে ফেজর পড়ানোর সময় আপনারা ওই যে আরএমএস ভ্যালু নিয়ে একটা কোশ্চেন করছিলেন, তখন আমি বলছিলাম যে বয়েলস্টেডের বই একটা জিনিস করা হয়েছে, যে পরীক্ষায় আপনারা এই জিনিসটা দেখবেন যে কোনো ম্যাথসে যদি আমি আপনাদেরকে এই রকম টাইপ ভ্যালু দিয়ে দেই, অর্থাৎ ভিএম সাইন ওমেগা টি টাইপ ভ্যালু দিয়ে দেই, ওটাকে অবশ্যই আপনারা √2 দিয়ে ভাগ করে আরএমএস এ করে নিবেন। বাট আমি যদি আপনাদেরকে পোলার ফরম্যাটে কখনো কোনো ভ্যালু দিয়ে দেই, তাহলে ওটাকে আপনাদেরকে আরএমএস এ কনভার্ট করতে হবে না, ওটাকে আপনাদেরকে আরএমএস এ কনভার্ট করতে হবে না। করকরান ম্যাক্সিমাম বইয়ে পোলার ফরম্যাটে কনভার্ট করেই দিছে,
ওটাকে আরএমএস এ কনভার্ট করতে হয় না। কিন্তু যদি বিএম সাইন ওমেগা টি আকারে কোনো ভ্যালু দেওয়া থাকে তাহলে ওটাকে অবশ্যই পোলার ফরম্যাটে কনভার্ট করে নিয়ে। এখানে যেমন সাপোজ ধরেন এখানে দেওয়া আছে যে একটা বি ইজ ইকুয়াল টু বিএম সাইন ওমেগা টি, এইটুকু অবশ্যই হচ্ছে বিএম। বিএম সাইন ওমেগা টি ভ্যালু দেওয়া আছে, এর মধ্যে দিয়ে যাচ্ছে এখানে বি আর বি এল বের করতে বসে, আই বের করতে বসে। যেহেতু সিরিজ সার্কিট, সো আই বের করা খুব ইজি, কারণ আই হচ্ছে কমন। বাট ফার্স্টে যে কাজটা করতে হবে আমাকে পোলার ফরম্যাটে কনভার্ট করে নিতে হবে। সো বি ইজ ইকুয়াল টু বিএম ডিভাইডেড বাই √2 করে আমি এটাকে পোলার ফরম্যাটে কনভার্ট করে নিলাম। এটা যেহেতু কোনো অ্যাঙ্গেল নাই, শুধুমাত্র সাইন ওমেগা টি, তো অ্যাঙ্গেল হচ্ছে 0। এটাই হচ্ছে তফাৎ। যদি আমি পোলার ফরম্যাটে দিই আপনাকে কিন্তু আমি ডিরেক্ট দিব 100 অ্যাঙ্গেল 0 ডিগ্রি। আচ্ছা, তো এখন জেড যদি বের করি, যেহেতু সিরিজ সার্কিট সেহেতু জেড হবে Z1 প্লাস Z2। যদি প্যারালাল সার্কিট হতো তাহলে আপনারা যেভাবে বের করেন আর কি, 1/ZT ইজ ইকুয়াল টু 1/Z1, মানে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যেভাবে বের করতেন প্লাস 1/Z2 এই আকারে করতে হবে। যেহেতু সিরিজ সার্কিট সেহেতু সিম্পলি জাস্ট Z1 প্লাস Z2। তো Z1 হচ্ছে বেসিকলি একটা রেজিস্ট্যান্স। এখন ম্যাথস করতে করতে আপনাদের এটা অভ্যাস হয়ে যাবে যে রেজিস্ট্যান্স যখনই দেখবেন তখন 3 অ্যাঙ্গেল 0, কারণ এর কোনো অ্যাঙ্গেল থাকার কথা না। আর যখন ইন্ডাক্টর দেখবেন তখন 4 অ্যাঙ্গেল 90 ডিগ্রি। এগুলা করতে করতে তারপরে আওতাভুক্ত হবেন, না করলে জিনিসগুলো প্র্যাকটিসে আসবে না। আর যেহেতু 90 ডিগ্রি সেহেতু এটাকে সিম্পলি 3+J4 আকারে লেখা যায়, অর্থাৎ সেই জোরে রিপ্রেজেন্ট করা যায়। এরপরে যদি এটার ম্যাগনিটিউড আর অ্যাঙ্গেল বের করতে চাই, জাস্ট সিম্পলি √3² + 4², আর এখানে অ্যাঙ্গেল হয়ে যাবে tan ইনভার্স 4 ডিভাইডেড বাই 3। এগুলা ম্যাথস করতে করতে আপনাদের মুখস্থ হয়ে যাবে। তো এইটুকুর ম্যাগনিটিউড আসে 5 আর অ্যাঙ্গেল হচ্ছে 53.13। তাহলে আই কিভাবে বের করবো? আমরা জানি বি ইজ ইকুয়াল টু আই জেড, জেড মানে টোটাল জেড। তো আই ইজ ইকুয়াল টু বি ডিভাইডেড বাই জেড। বি হচ্ছে 100 অ্যাঙ্গেল 0 আর জেড অলরেডি বের করছি 5 অ্যাঙ্গেল 53.13। তো আলটিমেটলি 20 আর অ্যাঙ্গেল আসে -53.13। আই যদি বের হয়ে যায় তাহলে ইচ অ্যান্ড এভরি এলিমেন্টের পার্সপেক্টিভে তার ভোল্টেজ ড্রপ বের করা সম্ভব, কারণ ভিআর ইজ ইকুয়াল টু এই আর এর যেই আই আর, আর এখানে ভিএল ইজ ইকুয়াল টু আই এক্সএল। তো এখন এই দুইজনের সাপেক্ষে যদি আমি ভোল্টেজ ড্রপ বের করি তাহলে কিভাবে বের করবো? ভিআর ইজ ইকুয়াল টু আই আর, আর এর কিন্তু অ্যাঙ্গেল 0 আর এক্সএল এর অ্যাঙ্গেল কিন্তু 90 ডিগ্রি। এগুলো করার সময় ভালো মতো খেয়াল করে নিতে হবে। তো আই এর ভ্যালু বের করে ফেলছি, এক্সএল হচ্ছে গিয়ে আর মানে ওর ভ্যালু হচ্ছে 4 আর অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। তো ভিআর আর ভিএল যদি বের করি, এখানে একটা কোশ্চেন থাকে যে এখানে কেভিএল অ্যাপ্লাই করে দেখাও। তো কেভিএল যদি অ্যাপ্লাই করি, ভোল্টেজ রাইজ ইজ ইকুয়াল টু ভোল্টেজ ড্রপ। তো এখানে ভোল্টেজ ড্রপ হচ্ছে ভিআর প্লাস ভিএল। তো ভিআর প্লাস ভিএল যদি করেন আলটিমেটলি দেখবেন আসে হচ্ছে গিয়ে 100 অ্যাঙ্গেল 0। ঠিক আছে, সো ই ইজ ইকুয়াল টু 100 অ্যাঙ্গেল হচ্ছে 0। তার মানে এটা কেভিএল কে মানে সত্য সিদ্ধ করলো। এখন হচ্ছে আমি এই সার্কিট গুলা থেকে যদি পাওয়ার বের করতে চাই তাহলে আমার টোটাল পাওয়ার পি ইজ ইকুয়াল টু বি আই কস থিটা। সো বি হচ্ছে 100, আই হচ্ছে 20 আর কস থিটা হচ্ছে ভোল্টেজ আর কারেন্টের মধ্যে অ্যাঙ্গেলের যেই ডিফারেন্স। ভোল্টেজের অ্যাঙ্গেল হচ্ছে 0 আর কারেন্টের অ্যাঙ্গেল হচ্ছে 53.13। ওটাই আমি এখানে বসালাম, কস 53.13 ডিগ্রি। তো পাওয়ার আমার টোটাল পাওয়ার যেটা আছে সেটা হচ্ছে 1200 ওয়াট আসে। এখন এখানে টোটাল পাওয়ারকে অনেক ভাবে বের করা যায়। আপনারা পরীক্ষায় যে কোনো একটা দিলেই হবে, কেউ কখনো এরকম 3টা দিয়ে করে রাখবেন না, এটা অ্যাকচুয়ালি খুবই বাজে দেখায়। আপনারা যেটা করবেন যে কোনো একটা পদ্ধতি ফলো করে বের করবেন। সাপোজ আমি এখানে পি ইজ ইকুয়াল টু ভিআই কস থিটা দিয়ে বের করলাম, পিটি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর দিয়েও বের করা যায়। আপনি যেই উপায়ে বের করেন না কেন এই তিনটার অ্যান্সার কিন্তু সেমই আসবে। আপনি পরীক্ষায় আই স্কোয়ার আর দিয়ে চাইলে আই স্কোয়ার আর দিয়ে বের করতে পারেন, ভিআই কস থিটা দিয়ে করতে চাইলে ভিআই কস থিটা দিয়ে বের করতে পারেন। ইটস আপ টু ইউ আপনি কি দিয়ে বের করবেন। আরেকটা যেটা করা যায় যে ইন্ডিভিজুয়ালি এই দুইটা এলিমেন্টের সাপেক্ষে ভোল্টেজ ড্রপ বের করা যায়, মানে পাওয়ার বের করা যায়। যেমন পিআর প্লাস পিএল, এখানে কিন্তু দুইটা এলিমেন্ট ছিল, একটা রেজিস্ট্যান্স একটা ইন্ডাক্টর। তো রেজিস্ট্যান্সের ভোল্টেজ ইনটু কারেন্ট ইনটু তার কস থিটা, আবার ইন্ডাক্টরের ভোল্টেজ ইনটু কারেন্ট ইনটু তার কস থিটা। কিন্তু এখানে একটা খেয়াল রাখতে হবে যে এরা কিন্তু রেজিস্ট্যান্সের ভোল্টেজ রেজিস্ট্যান্সের কারেন্ট, আপনারা কিন্তু আবার টোটাল ভোল্টেজ যেটা 100 ওটা দিয়ে করলে কিন্তু হবে না। রেজিস্ট্যান্স এই যে ভি আর লিখে দিছে কিন্তু নিচে, অর্থাৎ রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যে ভোল্টেজ ড্রপ আসছিল ভি আর, আর রেজিস্ট্যান্সের ক্ষেত্রে অ্যাঙ্গেল কিন্তু 0 আর ইন্ডাক্টরের ক্ষেত্রে অ্যাঙ্গেল কিন্তু হচ্ছে 90 ডিগ্রি।
আলটিমেটলি আমরা কি জানি যে ইন্ডাক্টরের ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের রিয়েল পাওয়ার পাওয়ার কথা না, পুরাটাই রিঅ্যাক্টিভ পাওয়ার। সো দ্যাটস ওয়াই ইন্ডাক্টরের ক্ষেত্রে কিন্তু আলটিমেটলি জিরোই চলে আসবে, শুধুমাত্র রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যে পাওয়ার সেটাই হচ্ছে গিয়ে পাওয়া যাবে। এবার হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। সিমিলারলি পাওয়ার ফ্যাক্টর দুই ভাবে বের করা যায়, একটা হচ্ছে কস থিটা আর আরেকটা হচ্ছে আর ডিভাইডেড বাই জেড। আমরা একটু আগে আরেকটা সূত্র পড়ছি আর ডিভাইডেড বাই জেড। তো আমাদের এখানে আর হচ্ছে গিয়ে 3 আর জেড হচ্ছে গিয়ে শুধুমাত্র জেড এর যে ম্যাগনিটিউড সেটা, অ্যাঙ্গেল কিন্তু না। জেড এর ম্যাগনিটিউড এখানে আসছে 5। তো 3 ডিভাইডেড বাই 5 যদি আমরা করি আলটিমেটলি আসে হচ্ছে 0.6। এখানে ল্যাগিং হবে কারণ কারেন্ট হচ্ছে ল্যাগিং। পাশে লিখেও দিছি যে এখানে পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং লেখার অর্থ হচ্ছে কারণ কারেন্ট হচ্ছে ল্যাগিং। আমরা জানি পাওয়ার ফ্যাক্টরের অ্যাঙ্গেল বা লিড ল্যাগ কারেন্টের উপরে ডিপেন্ড করে। কারেন্ট যদি ল্যাগিং হয় তাহলে পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং, কারেন্ট যদি লিডিং হয় তাহলে পাওয়ার ফ্যাক্টর লিডিং। এখানে দুইটা ডায়াগ্রামই দেখানো হয়েছে, এটা হচ্ছে ইম্পিডেন্স ডায়াগ্রাম আর এটা হচ্ছে গিয়ে নর্মালি ভেক্টর ডায়াগ্রাম। ভেক্টর ডায়াগ্রামে সিমিলারলি আগের মতো এখানে যেহেতু ভোল্টেজের অ্যাঙ্গেল হচ্ছে গিয়ে 0 ডিগ্রি, তাই ভোল্টেজকে রেফারেন্স ধরে ড্র করছি। ওই একই কথা বারবার বলবো, আপনারা যদি কারেন্ট কেও রেফারেন্স ধরে ড্র করেন কোনো অসুবিধা নাই। এখানে কারেন্টের অ্যাঙ্গেল হচ্ছে 53.13। তো দ্যাটস ওয়াই এই রেফারেন্সটাকে ড্র করে এখান থেকে জাস্ট একটা অ্যাঙ্গেল কনসিডার করে 53.13 অ্যাঙ্গেলে আই কে ড্র করছে ফার্স্টে। তারপরে ভিআর আইআর ইন ফেজে থাকার কথা, সো ভিআর কে আইআর এর সাথে ড্র করছে। এই আই এর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ভিএল কে ড্র করছে। এই আই এর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ভিএল কে ড্র করছে। এরপরে এই ভিএল আর এই ভিআর মিলে যে ড্রপটা হয়েছে সেটাই কিন্তু হচ্ছে ই। তো আপনি যেইভাবে আঁকেন আপনাকে শুধু খেয়াল রাখতে হবে আপনি আই এর সাথে ভিআর কে ড্র করছেন কিনা আর ভিএল কে আই এর সাথে 90 ডিগ্রিতে ড্র করছেন কিনা। আর ইম্পিডেন্স ডায়াগ্রাম তো খুবই ইজি, আর সবসময় 0 এক্সিসেই থাকবে, এক্সএল সবসময় 90 ডিগ্রিতে থাকবে, আর এক্সসি যদি থাকতো তাহলে সে -90 ডিগ্রিতে থাকতো। তো এক্সএল আর এই আর মিলে রেজাল্টেন্ট যেটা আসবে সেটাই হচ্ছে কি আমার জেড। এগুলো সব এঁকে দেওয়া আছে, আপনারা যখন প্র্যাকটিস করতে নিবেন নিজেরা তখন দেখবেন আরো ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। তো আর এল সার্কিটের পরে এখানে একটা সিম্পল আরসি সার্কিট দেখানো হয়েছে। এই আই এর ভ্যালু যেটা দেওয়া আছে এটা আই এম সাইন ওমেগা টি প্লাস 53.13 ডিগ্রি আকারে দেখানো হয়েছে। সো এখানে আই এম যেটা আছে ওটাকে ডিভাইডেড বাই √2 করা হয়েছে যেহেতু আমি আরএমএস ভ্যালুটা বের করে নিতে চাই। আর এখানে ওমেগা টি প্লাস থিটা দেওয়া আছে, সো এখানে থিটার ভ্যালুটা আমি বসাই নিলাম যেটা হচ্ছে 53.13। টোটাল জেড যদি বের করতে চাই তাহলে Z1 প্লাস Z2, এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স, সো 6 দিয়ে অ্যাঙ্গেল 0 ডিগ্রি, আর এটা হচ্ছে একটা ক্যাপাসিটর, সো 8 দিয়ে অ্যাঙ্গেল -90 ডিগ্রি, 8 দিয়ে অ্যাঙ্গেল -90 ডিগ্রি যেহেতু ক্যাপাসিটর। তো টোটাল জেডটি বের করে নিব। সিমিলারলি আগের ম্যাথটাই, শুধু আগের ম্যাথটা ZL এর জন্য করা হয়েছে আর এটা ZC এর জন্য করা হয়েছে। এই বলস্টেডের বইয়ের এটাই মজা, উনি সবগুলা ম্যাথ এরকম সংক্ষেপে সংক্ষেপে করে করে পরে আস্তে আস্তে বড় ম্যাথসের দিকে গেছে। টোটাল জেড বের করে নিছি যেহেতু সিরিজ সার্কিট, সো Z1 প্লাস Z2 হবে। সো Z1 প্লাস Z2 করে টোটাল জেড বের করে নিলাম, E ইজ ইকুয়াল টু আই জেড টি। টোটাল যেই ভোল্টেজ সেটা বের করে নিলাম, সো VR ইজ ইকুয়াল টু আই আর, VC ইজ ইকুয়াল টু আই এক্সসি। শুধুমাত্র একটাই ডিফারেন্স, একটু আগে XL ছিল এখন XC হয়ে গেছে, XC এর জায়গায় এখানে -90 বসাতে হবে, যদি XL থাকতো তাহলে +90 বসাতাম। সব সেম, শুধুমাত্র XCর কারণে -90 হচ্ছে। টোটাল পাওয়ারও আগের মতোই বের করা হয়েছে, পাওয়ার ফ্যাক্টরও আগের মতোই বের করা হয়েছে। এগুলো বারবার আর একই জিনিস বলবো না, এখানে পুরো ম্যাথ সলভ করে দেওয়া হয়েছে। আচ্ছা, এখন যদি আরএলসি সার্কিটে যাই, আরএল দেখলাম, আরসি দেখলাম, আরএলসি সার্কিটে যাই তাহলে E ইজ ইকুয়াল টু বিএম সাইন ওমেগা টি, এটা হচ্ছে আর এল আর এটা হচ্ছে গিয়ে সি। তো এটা যদি Z1 হয়, এটা Z2 আর এটা হচ্ছে Z3, তিনজন আছে। Z1 হচ্ছে সিম্পলি আর অ্যাঙ্গেল 0, Z2 হচ্ছে গিয়ে XL অ্যাঙ্গেল 90 ডিগ্রি, আর Z3 হচ্ছে গিয়ে XC অ্যাঙ্গেল -90 ডিগ্রি। তো যেখানে 90 ডিগ্রি সেটাই হচ্ছে গিয়ে প্লাস জে, আর যেখানে -90 ডিগ্রি সেটাই হচ্ছে গিয়ে মাইনাস জে। তো 7 থেকে 3 যদি মাইনাস করেন সো J4 আসবে। সো এখান থেকে আমি পোলার ফরম্যাটে কনভার্ট করে এটাকে এটার ম্যাগনিটিউড আর অ্যাঙ্গেলে নিয়ে আসলাম। এখন এখানে ভোল্টেজটা দেওয়া আছে, অবশ্যই ভোল্টেজটাকে তার আরএমএস ভ্যালুতে কনভার্ট করে নিতে হবে, অর্থাৎ বিএম ডিভাইডেড বাই √2 করতে হবে। তো বিএম ডিভাইডেড বাই √2। এখন V ইজ ইকুয়াল টু আই জেড, V ইজ ইকুয়াল টু আই জেড। তো I ইজ ইকুয়াল টু V ডিভাইডেড বাই জেড। V এর ভ্যালু হচ্ছে গিয়ে 50 আর অ্যাঙ্গেল হচ্ছে গিয়ে 0, যেহেতু এর কোনো অ্যাঙ্গেল দেওয়া নাই।
আর জেড এর অ্যাঙ্গেল আসছে হচ্ছে 53.13 আর এটা হচ্ছে 5। তো আলটিমেটলি আই বের করে ফেললে এখন আমরা বিআর বিএড আর বিসি তার প্রত্যেকটা এলিমেন্টের সাপেক্ষে ড্রপ খুব ইজিলি বের করতে পারবো। বিআর ইজ ইকুয়াল টু আই জেড আর, বিএল ইজ ইকুয়াল টু আই জেড এক্স জেড এল অর্থাৎ হচ্ছে এক্সেল আর কি, আর বিসি ইজ ইকুয়াল টু আই এক্স সি। এই তিনজনের ভোল্টেজ ড্রপ বের করতে পারবে এবং আলটিমেটলি দেখা যাবে এই তিনজনের ভোল্টেজ ড্রপকে যদি আপনি যোগ করেন তাহলে এদের আলটিমেটলি অ্যান্সার আসবে হচ্ছে 50, অর্থাৎ ভোল্টেজ রাইজ ইজ ইকুয়াল টু ভোল্টেজ ড্রপ হবে, এটা হওয়ারই কথা। এরপরে পাওয়ার বের করতে বলা হয়েছে আগের মতোই, পি ইজ ইকুয়াল টু কেউ বিআই কস থিটা দিয়ে করতে চাইলে এটা দিয়েও করতে পারেন, কেউ যদি আই স্কোয়ার আর দিয়ে করতে চান, এটা বারবারই বলতেছি যে কোনো একটা দিয়ে পরীক্ষায় দেখালেই হবে, কোনো অসুবিধা নেই। আর পাওয়ার ফ্যাক্টর বের করতে বলা হয়েছে ইজ ইকুয়াল টু কস থিটা, কস থিটা ইজ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই জেড, যে কোনো একটা সূত্র ইউজ করে করলেই হবে। আমার মতে আপনারা কস থিটা দিয়েই কইরেন, এটাতেই আপনারা বেশি কমফোর্টেবল, যে কোনো একটা মানে সূত্রে ফিক্সড থাকা ভালো। আচ্ছা, এখানেও সিমিলারলি ইম্পিডেন্স ডায়াগ্রাম দেখানো হয়েছে আর ভেক্টর ডায়াগ্রাম দেখানো হয়েছে। ভেক্টর ডায়াগ্রামটা কিভাবে ড্র করা হয়েছে, এখানে কারেন্টের অ্যাঙ্গেল হচ্ছে 53.13। তো আমি যদি এটাকে জিরো রেফারেন্স ধরি তাহলে আমি মাইনাস 53.13 অ্যাঙ্গেলে ফার্স্টে কারেন্টটাকে এঁকে নিলাম। আঁকার পরে আমরা জানি যে ভি আর যে ড্রপটা ওটা কারেন্টের সাথে থাকার কথা। আমি যদি একটু পাশে এই জায়গায় আপনাদেরকে কোথায় ড্র করে দেখাবো, তারা জিনিসটা ক্লিয়ার। আচ্ছা, এখানে ফাঁকা জায়গা আছে, এখানে ড্র করে দেখেন। সাপোজ এইটা হচ্ছে আমি রিয়েল এক্সিস ইমাজিনারি এক্সিস ভাগ করে নিলাম, প্লাস মাইনাস। আচ্ছা, এখানে কারেন্ট আমার মাইনাস 53.13। সো এই যে কারেন্ট আই, এটাকে আমি জাস্ট একটা চোখের দেখায় মাইনাস 53.13 একটা অ্যাঙ্গেলে ফার্স্ট এঁকে নিই। এখন এখানে ভি আর যে ভোল্টেজ ড্রপ ওটা কারেন্টের সাথে ইন ফেজে থাকার কথা, যেহেতু রেজিস্টিভ ভোল্টেজ ড্রপ। বিএল যে সে কারেন্টের সাথে 90 ডিগ্রিতে থাকার কথা, এই যে এই কারেন্টটা তার সাথে আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আঁকবো হচ্ছে কি বিএল, আর এই জায়গায় আঁকবো কারেন্টের সাথে আরো 90 ডিগ্রি বিসি। কারেন্টের সাথে মাইনাস 90 ডিগ্রিতে থাকবে বিসি আর প্লাস 90 ডিগ্রিতে থাকবে বিএল। এখন বিএল আর বিসি এর যদি রেজাল্টেন্টটা নেন, এখানে বিএল টা বড়, সো দ্যাটস ওয়াই রেজাল্টেন্ট এই দিকেই আসবে। সো বিএল মাইনাস যদি বিসি করি, এটা যদি রেজাল্টেন্ট হয় তাহলে আলটিমেটলি এখান থেকে বিআর এর অংশ কেটে নিলে, এখান থেকে বিএল এর অংশ কেটে নিলে আলটিমেটলি দেখা যাবে এই জায়গায় এসে একটা রেজাল্টেন্ট ভেক্টর করবে, সেটাই হচ্ছে টোটাল ভোল্টেজ বি, যার অ্যাঙ্গেল হচ্ছে 0 আর যার ভ্যালু ছিল হচ্ছে গিয়ে 50। ঠিক আছে, তো আপনি যদি বিআর বিএল বিসি কে অ্যাকুরেটলি বসাইতে পারেন ছবিতে, তাইলে পিকচার ড্র করতে কোনো অসুবিধাই হওয়ার কথা না। কিন্তু বিএল বিআর বিসি এগুলাকে ঠিক মতো বসাইতে পারতে হবে, নাইলে সমস্যা। এই 90 ডিগ্রি অ্যাঙ্গেল ধরে এগুলাকে ঠিক মতো বসাইতে পারতে হবে। আচ্ছা, এই জায়গায় যেই ম্যাথটা সেটা হচ্ছে গিয়ে দুইটা রেজিস্ট্যান্স, দুইটা ইন্ডাক্টর, দুইটা ক্যাপাসিটর দেওয়া আছে। সো আগে আমাদেরকে রেজিস্ট্যান্স, ইন্ডাক্টর আর ক্যাপাসিটর গুলোর মধ্যে সিরিজ প্যারালাল কম্বিনেশন গুলো আগে সলভ করে নিতে হবে। এখানে যদি দেখি তাহলে টোটাল রেজিস্ট্যান্স যোগ হয়ে যাবে 6 + 4, ইন্ডাক্টরও সেম যোগ হয়ে যায় রেজিস্ট্যান্স এর মতো। সো এই দুইটাকে টোটাল করে আমি একটা টোটাল ইন্ডাক্টরের যেই ভ্যালু ওটা বের করলাম। আর ক্যাপাসিটারের ক্ষেত্রে আমরা জানি কি, ক্যাপাসিটারের ক্ষেত্রে উল্টা, ক্যাপাসিটার হচ্ছে গিয়ে প্যারালালে যখন থাকে তখন তারা যোগ করে হয়ে যায়, আর যখন সিরিজে থাকে তখন তারা প্যারালালের মতো ইকুয়েশন সলভ করে আর কি। সো দ্যাটস ওয়াই সিটি ইজ ইকুয়াল টু সি1 ইন্টু সি2 ডিভাইডেড বাই সি1 প্লাস সি2, অর্থাৎ ইন্ডাক্টর আর রেজিস্ট্যান্স এদেরকে সিম্পলি জাস্ট যোগ করে দিছি, দুইটা রেজিস্ট্যান্স কে যোগ করে রেজাল্টেন্ট রেজিস্ট্যান্স বের করছি, দুইটা ইন্ডাক্টরকে যোগ করে রেজাল্টেন্ট ইন্ডাক্টেন্স বের করছি। বাট ক্যাপাসিটর কিন্তু সিম্পলি যোগ করে দেওয়া যাবে না, ক্যাপাসিটর যখন সিরিজে থাকে তখন এদের সূত্র হয় 1 ডিভাইডেড বাই সি1 প্লাস 1 ডিভাইডেড বাই সি2 আকারে, 1 বাই সিটি ইজ ইকুয়াল। ঠিক আছে, কিন্তু যখন ওরা প্যারালালে থাকে তখন এরা যোগ হয়ে যায়, এটা উল্টা ল আর কি। আচ্ছা, এখন এক্সএল ইজ ইকুয়াল টু, হ্যাঁ বলেন। হ্যাঁ, এখানে আমরা এরকম কাজ করতে পারি না যে সি1 টাকে আমরা ওহমে নিয়ে নিলাম, সি2 টাকে ওহমে নিয়ে নিলাম, এরপর ওই দুইটাকে নরমালি যোগ করে দিলাম। একটা জিনিস ও ফ্যারাডে থেকে ওহমে নিয়ে নিলে কি সে সিরিজে হয়ে যায়? হওয়ার তো কথা, কারণ নরমালি তো এই যে আমরা হেনরি থেকে ওহমে নিচ্ছি, ইসের থেকে ওহমে নিচ্ছি, সেই ক্ষেত্রে তো সব লস খাটতেছে। এখন এটা করে দেখতে হবে যে আসলে সেম আসে নাকি না, মানে আমার মনে হলো যে এটা করা যেতে পারে। না না, আমার কথা হচ্ছে আপনি এখানে হেনরি থেকে এটাকে ওহমে নেওয়ার অর্থ কি বলেন তো? 2 পাই এফএল করতেছেন শুধু, তাই না?
তো হেনরি থেকে ওহমে নিয়ে নিলে ও সিরিজ থেকে প্যারালাল কিভাবে হয়ে যাবে, এটাই আমি বুঝলাম না না। ম্যাম, আমি প্যারালাল বলতেছি না, আমি ও আচ্ছা, বলতেছি যে আমাদের এখানে ক্যালকুলেশনটা আমরা ইয়ে ইন্ডাক্টর যে আমরা দুইটা প্লাস করে দিলাম, তারপরে ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে তো আমরা নর্মালি লিনিয়ারলি প্লাস করতে পারতেছি না, আমাদের 1/1 আকারে আসছে। এখন আমি ভাবতেছিলাম কি, যদি হুম, এভাবে 1/1 আকারে ক্যাপাসিটর গুলো অ্যাড না করে আমি সিম্পলি C1টাকে ওহমে নেব, C2টাকে ওহমে নেব, এরপর ওই দুইটাকে এই XC1 প্লাস XC2 এভাবে করে দিব। হ্যাঁ করতে পারেন, ওটাও করতে পারেন। আমি এক্সি আর এক্সেল এগুলা পরে করছি, টোটাল বের করার পরে। আপনি আগেও করতে পারেন ইচ্ছা। আচ্ছা, এক্সএল ইজ ইকুয়াল টু ওমেগা এল, আলটিমেটলি এদের সবাইকে ওহমে কনভার্ট করে নিতে হবে, নইলে কিন্তু আপনি জেড আকারে এদেরকে আনতে পারবেন না। আর সলভ করার জন্য আমাদেরকে অবশ্যই জেড আকারে নিয়ে আসতে হবে সব। তো এক্সএল ইজ ইকুয়াল টু ওমেগা এল ইজ ইকুয়াল টু 2 π f l। এল এর ভ্যালু বের করে আসছি 0.1 হেনরি। যে এইমাত্র কথা বললেন সে একটু মিউট হন। xc ইজ ইকুয়াল টু 1/ওমেগা সি। তো 1/ওমেগা সি, এখানে সি এর ভ্যালু আসছে 100 মাইক্রোফ্যারাডে। তো 100 ইন্টু 10⁻⁻6। এদেরকে আলটিমেটলি ওহমে নিয়ে আসবো। ওহমে আনার অর্থ এটাই, যদি আমি ওহমে নিয়ে আসি তাহলে আমাদের জেড বের করতে সুবিধা হয়, মানে জেড এর জন্য আমার অবশ্যই সবাইকে ওহমে কনভার্ট করে নিতে হবে। আমি ফ্যারাডে বা মাইক্রোফ্যারাডেতে রেখে বা হেনরিতে রেখে এদেরকে ওহমে জেড করতে পারবো না। তো দ্যাটস ওয়াই এক্সেল এক্সি বের করে নিতে হবে। তো এক্সেল আর এক্সি যদি বের করে নিই তাহলে আলটিমেটলি সার্কিটটাকে ছোট করে ফেললাম। আলটিমেটলি সার্কিট চলে আসবে এইটা, যেখানে টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে এইটা, ইন্ডাক্টর হচ্ছে এইটা, ক্যাপাসিটর হচ্ছে এটা। এখন আমি এদের প্রত্যেককে যে জিনিসটা করছি, এরা এখন সবাই ওহমিক ভ্যালু, মানে এরা এখন সবাই জেড হিসেবে রিপ্রেজেন্ট হয়ে আসে আসবে। তো তাদেরকে এখন যোগ বিয়োগ করতে ইজি হবে। তো এখন এই সার্কিটটা জাস্ট সিমিলারলি আগের আমরা যে আরএলসি সার্কিট একটু আগে সলভ করলাম, সিম্পল ওই আরএলসি সার্কিটের মতো হয়ে গেছে, যেটার কাজ সেম আগের মতো। টোটাল জেড বের করবো Z1 প্লাস Z2 প্লাস Z3 দিয়ে। এখান থেকে সিম্পলি আই বের করা যাবে, আই ইজ ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই জেড। VR VL VC বের করা যাবে, তিনজনের সাপেক্ষে ভোল্টেজ ড্রপ। পাওয়ার ফ্যাক্টর বের করা যাবে, টোটাল পাওয়ার বের করা যাবে। এখানে একটা জিনিস বলা হয়েছে যে বয়েস্টেডের বই যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে যে কেবিএল প্রুফ করে দেখাও। সো বিআর প্লাস বিএল প্লাস বিসি করলে দেখা যাবে যে আলটিমেটলি এটা টোটাল ভোল্টেজ ড্রপের সমান হয়। আর এফ এর মধ্যে এখানে আরেকটা জিনিস বলা হয়েছে বয়েস্টেডের বই, যে ভোল্টেজ ডিভাইডার ল অ্যাপ্লাই করে দেখাও যে তারা উপরে যে বিআর আর বিসির যেই ভ্যালু আসে নিচেও সেটাই আসে। তো ভোল্টেজ ডিভাইডার রুল বের করা আপনারা মনে হয় জানেন, যেটার অ্যাক্রসে বের করি সেটার ভোল্টেজ ইনটু এইটা ডিভাইডেড বাই টোটাল ইম্পিডেন্স। ভোল্টেজ ডিভাইডার রুল মনে হয় না আমার এখন নতুন করে দেখানো উচিত। তো ভিআর যেটা বের করব সেটার মানে যেই রেজিস্ট্যান্সের বের করেন আপনারা, মেবি সাপোজ R1 R2 যদি দুইটা রেজিস্ট্যান্স থাকে, তাহলে R1 এর অ্যাক্রসে যদি আপনারা বের করতে চান তাহলে R1 ইনটু টোটাল ভোল্টেজ ভি ডিভাইডেড বাই এই দুইটা যোগ করে যেই টোটাল RT পাইতেন, মানে টোটাল ইম্পিডেন্স যেটা পাইতেন, ডিভাইডেড বাই হচ্ছে ওটা। এটাই কিন্তু ভোল্টেজ ডিভাইডার রুল ছিল। তো ওটাই করতেছি, যেহেতু রেজিস্ট্যান্সের অ্যাক্রসে বের করতেছি তো শুধুমাত্র জেড আর ইনটু টোটাল ভোল্টেজ ই ডিভাইডেড বাই ফুল ইম্পিডেন্স যেটা অর্থাৎ জেড টি। এটা মনে রাখেন, এটা কিন্তু জেড আর আর এটা কিন্তু জেড টি। অর্থাৎ আমরা যেই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে বের করতাম ওই রেজিস্ট্যান্স ইনটু বি ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স ছিল। এখানেও সেম আগের মতোই, যেই যার সাপেক্ষে বের করব তার ইম্পিডেন্স ইনটু ভোল্টেজ ডিভাইডেড বাই টোটাল ইম্পিডেন্স। ভোল্টেজ ডিভাইডার রুল যেমন ইউজ করতেন আপনারা ঠিক ওইভাবেই। তো ভিআর বের করলাম, আর বিসি বের করার সময় এখন জাস্ট ক্যাপাসিটরের ক্ষেত্রে যে ইম্পিডেন্স সে ইনটু টোটাল ভোল্টেজ ডিভাইডেড বাই টোটাল ইম্পিডেন্স। আলটিমেটলি ভোল্টেজ ডিভাইডার রুল যেটা এক্স্যাক্টলি সেটাই, যার অ্যাক্রসে বের করব তার ভ্যালুটা ইনটু টোটাল ভোল্টেজ ডিভাইডেড বাই সার্কিটের টোটাল ইম্পিডেন্স। আগে ছিল টোটাল রেজিস্ট্যান্স, এখন হচ্ছে টোটাল ইম্পিডেন্স। আর এখানে ভেক্টর ডায়াগ্রাম ড্র করে দেওয়া হয়েছে, এগুলো সেম ভেক্টর ডায়াগ্রাম। আর আরএলসি সার্কিটের ক্ষেত্রে ঘুরে ফিরে একই ভেক্টর ডায়াগ্রাম, একটা শিখলে প্রত্যেকটা সার্কিটের জন্য ভেক্টর ডায়াগ্রাম ড্র করা যায়। আচ্ছা, এই যে ব্লু কালি দিয়ে যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে গিয়ে কর্কোরানের বইয়ের ম্যাথ। বয়েস্টেডের বইয়ের ম্যাথ সলভ করে আসার পরে কর্কোরানের বইয়ের ম্যাথ খুব একটা কঠিন মনে হয় না, আর কর্কোরান অত কঠিন কিছু দেয় নাই আর কি। এখানে ভোল্টেজের ভ্যালু দেওয়া আছে, এই যে খেয়াল করেন কর্কোরান কিন্তু কোনো সাইন ওমেগা টি আকারে কিছু দেয় না, সো দ্যাটস ওয়াই ওটাকে কনভার্ট করার কোনো প্রয়োজন হয় না। যেটা ফরম্যাট দেওয়া থাকে ওটাই অ্যাকচুয়ালি পোলার ফরম্যাট। উনি এই দুইটা এলিমেন্টকে একসাথে বলছে V1, এই দুইটা এলিমেন্টকে একসাথে বলছে V2, এটা বলছে V3। অর্থাৎ এরা দুজন একসাথে মিলে হচ্ছে Z1, এরা দুজন একসাথে মিলে হচ্ছে Z2, আর এ হচ্ছে কি আমার Z3। তো Z1 ইজ ইকুয়াল টু বেসিকলি কি হবে 4 প্লাস Z3, যেহেতু এটা ইন্ডাক্টর।
এটা হবে 6 মাইনাস J8। এগুলো আপনারা লিখতে লিখতে অভ্যস্ত হয়ে যাবেন, এখন হয়তো হঠাৎ করে দেখলে বুঝতে কষ্ট হচ্ছে। আর এটা হচ্ছে গিয়ে 2 জাস্ট রেজিস্ট্যান্স। সো 4 প্লাস J3 প্লাস 6 মাইনাস J8 প্লাস 2। তো আলটিমেটলি এদেরকে করলে 13 অ্যাঙ্গেল মাইনাস 22.6 ডিগ্রি আসে। এখান থেকে টোটাল কারেন্ট আই বের করা যাবে, যেহেতু আমার জেড বের হয়ে গেছে, আই ইজ ইকুয়াল টু বি ডিভাইডেড বাই জেড টি। এখন আমার যদি এদের সাপেক্ষে ভোল্টেজ ড্রপ বের করতে হয় তাহলে ফার্স্টে V1 V2 V3 বের করতে হবে। তো V1 ইজ ইকুয়াল টু আই Z1, আই এর ভ্যালু আর Z1 এর ভ্যালু হচ্ছে 4 প্লাস J3। তো V1 বের করলাম, V2 বের করলাম। এখানে জিনিসগুলোকে কার্টেসিয়ানে না রেখে আপনারা যদি পোলার ফরম্যাটে ক্যালকুলেটরে রাখতে চান তাতেও কোনো সমস্যা নাই। করকোরান যেহেতু কার্টেসিয়ান ফরম্যাটে রেখে দিচ্ছে তাই আমিও এখানে কার্টেসিয়ান ফরম্যাটেই রাখছি। আপনাদের যদি ইচ্ছা হয় আপনারা এগুলো ক্যালকুলেটরে ক্যালকুলেট করে পোলার ফরম্যাটে রাখতে পারেন, এটা কোনো অসুবিধা নাই। আপনি পরীক্ষায় কার্টেসিয়ান ফরম্যাটে রাখেন কি পোলার ফরম্যাটে রাখেন কি ট্রায়াঙ্গুলার ফরম্যাটে রাখেন, আমার কোনো অসুবিধা নেই, ম্যাথস হইলেই হইলো। V2 is equal to IZ2, V3 is equal to IZ3। আর বলছে যেটা যে টোটাল পাওয়ার বের করতে, সো VI cos থিটা, থিটাটা হচ্ছে সবসময় মনে রাখেন থিটা কিন্তু Z এর অ্যাঙ্গেল, সো Z এর অ্যাঙ্গেল হচ্ছে -22.6 ডিগ্রি। সো cos -22.6 ডিগ্রি করলে 710 ওয়াট আসে। আচ্ছা, এই ম্যাথসটা অনেক ইম্পর্টেন্ট, এটা আমি আজকে আপনাদের অ্যাসাইনমেন্টের স্লট করে দিব। এই ম্যাথসটা আপনারা অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিবেন, আজকে দেওয়া লাগবে না। এটা একটা সিরিজ সার্কিট সিম্পলি। এই ম্যাথসটা কিন্তু আপনাদের পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট, আমি বারবার বলে দিচ্ছি। এই ম্যাথসটা দেখবেন প্রায় সময় আসে, এই ম্যাথসটা আপনাদের অ্যাসাইনমেন্ট হিসেবে থাকবে। আমি আপনাদেরকে কবে দিলে ভালো হয় বলেন, সাবমিশন ডেট কবে দিলে ভালো হয়? সাবমিশন ডেট কবে দিলে আপনাদের ভালো হয়? শনিবার পর্যন্ত। শনিবার? আচ্ছা নেন, 1 উইক নেন, 2 উইক নেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এই অ্যাসাইনমেন্ট করতে হবে। আলটিমেটলি পরীক্ষার জন্য আপনাদেরকে এই ম্যাথ করতেই হবে। তো বেটার যদি এখন অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিয়ে রাখেন তাহলে ম্যাথটা করা থাকলো, এটাই একটা সুবিধা। আচ্ছা, এই ম্যাথস এটা একটা সিম্পল সিরিজ সার্কিট, উনি পোলার ফরম্যাটে দিয়ে দিছে, সো নো টেনশন, এটা ধরেই করতে হবে। আর এখানে দেখেন নোট ডিফাইন করে দেওয়া আছে, এই যে এবি বিসি আর সিডি, একদম জাস্ট উপরের ম্যাথটা উনি জাস্ট উপরের ম্যাথে এগুলাকে বলে দিছিল V1 V2 V3, আর এখানে জাস্ট উনি বলে দিছে এবি বিসি সিডি। এখানে বলা হয়েছে এই টোটাল কারেন্ট আই বের করতে, জাস্ট এই ম্যাথটার এক্স্যাক্টলি উপরের যে ম্যাথটা আমি আপনাদেরকে করে দিছি, মানে উপরের যে ম্যাথটা করা আছে এক্স্যাক্ট হুবহু সেম ম্যাথ, জাস্ট একটু কোশ্চেন আকারে ম্যাথটা বলা হয়েছে যে এই সার্কিটের মধ্যে দিয়ে টোটাল কারেন্ট কত যাচ্ছে সেটা বের করো, আর ভোল্টেজ ড্রপ VAB VBC আর VCD বের করো। এর মানেই কিন্তু হচ্ছে ওই যে V1 V2 V3 বের করা, আগের ম্যাথটা সেম। এখানে একটা জিনিস বলছে যে ভেক্টর ডায়াগ্রাম ড্র করো। পোলার ভেক্টর ডায়াগ্রাম মানে এখন বুঝতেছিনি, ওই যে যেগুলা রেফারেন্স থেকে শুরু করে আমরা যেটা নর্মালি আমরা আঁকি সেটাই বের করতে বলা হয়েছে। এখানে ভেক্টর ডায়াগ্রাম বের করতে বলা হয়েছে, ভেক্টর ডায়াগ্রাম বের করবেন। আর যেটা বলা হয়েছে টোটাল পাওয়ার ক্যালকুলেট করো। এখানে আমি ভ্যালুগুলো অলরেডি দিয়ে দিছি যাতে আপনাদের ম্যাথ করলে বুঝতে সুবিধা হয় যে আপনারা ঠিক ওয়েতে আগাচ্ছেন। এখানে আই ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে 10, অ্যাঙ্গেল আসবে হচ্ছে কি 0 ডিগ্রি। আচ্ছা, টোটাল পাওয়ার বের করতে বলছে আই স্কোয়ার আর ফরম্যাটে একবার বের করবেন, বিআই কস থিটা ফরম্যাটে একবার বের করবেন, আর কমপ্লেক্স ফরম্যাটে একবার বের করবেন, অর্থাৎ বিআই প্লাস বি প্রাইম আই প্রাইম। এটা বের করাটা খুব একটা বেশি কষ্টের হওয়ার কথা না। ভোল্টেজ যেটা দেওয়া আছে সেটাকে এক্স প্লাস জে ওয়াই আকারে নিয়ে নিবেন। কারেন্ট যেটা বের হয়ে আসছে এই যে 10 অ্যাঙ্গেল 0, এটাকে এক্স প্লাস জে ওয়াই আকারে নিয়ে নিবেন। ভোল্টেজের এই এক্স এর ভ্যালুটা হচ্ছে ভি আর ওয়াই এর ভ্যালুটা হচ্ছে ভি প্রাইম। আপনারা যদি কমপ্লেক্স পাওয়ারের জিনিসটা পড়ে থাকেন তাহলে অলরেডি জানার কথা। এখানে রিয়েল ইমাজিনারি ভ্যালুটা হচ্ছে আই প্রাইম, জাস্ট বি আর আই গুণ করবেন, বি প্রাইম আই প্রাইম করবেন, তাইলেই এই ভ্যালুটা আসবে। এখানে যে ওয়েতেই পাওয়ার বের করেন না কেন প্রত্যেকটা ক্ষেত্রে পাওয়ারের ভ্যালু আসার কথা 700 ওয়াট, এটা করে দেখবেন 700 ওয়াট, এই প্রত্যেকজনের ক্ষেত্রে পাওয়ার সেম আসবে। আর আরেকটা হচ্ছে কি এই যে ভিএবি কত আসার কথা, ভিবিসি কত আসার কথা, ভিসিডি কত আসার কথা, এই তিনটাও দিয়ে দিছি। তো আপনারা ম্যাথসটা করলে খুব ইজিলি করতে পারবেন, সবগুলো ভ্যালু দেওয়া আছে। এই ম্যাথসটা আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে। হ্যাঁ বলেন। ম্যাম কোশ্চেনে ইউনিটটা ক্লিয়ার না, ক্যাপাসিটরের জাস্ট 4 লেখা, তো 4 এটা কি মাইক্রোফ্যারাড মানে? না না, এগুলা সব হচ্ছে গিয়ে ইয়া ভ্যালু, ওহমিক ভ্যালু।
এগুলো সব ওহমিক এখানে ভ্যালু। কোনো হেনরি বা ফ্যারাড কিছু নাই, না সব কিছু ওহমের। নাই, সব ওহমের ভ্যালু। 4 ওহম, 2 ওহম, 3 ওহম, 11 ওহম, 2 ওহম, উনি সব এরকম ওহমিক ভ্যালুই দেয়। কর্পোরাল খুব একটা ঝামেলা করে না, উনি সবকিছু ডিরেক্ট দিয়ে দেয়। এগুলো সব ওহমিক ভ্যালু। ঠিক আছে, তো আজকে মেবি এই পর্যন্তই রাখতে হবে, 5 মিনিট বাকি। সো আমি আপনাদের রোল কলটা করি। ম্যাম আমাদের হ্যাঁ। নেক্সট উইক একটা সিটি আছে, এখন আমাদের সিটি সিলেবাসটা কত দূর হবে? আপনাদের সিটি পরীক্ষা দিয়েছিলেন মনে হয় আপনারা ইফেক্টিভ পর্যন্ত। সো আমি আপনাদের পরীক্ষা কবে? ম্যাম নেক্সট থার্সডে। নেক্সট থার্সডেতে হইলে আমি আপনাদের পরীক্ষা নিব হচ্ছে এই টপিকটা। এই 2 দিন আমি যা পড়াবো, অর্থাৎ সিরিজ প্যারালাল সার্কিট, থেভেনিন নর্টন, এগুলো পড়ে সিটি নিব। ফেজর অ্যালজেব্রা যে চ্যাপ্টারটা, ওটা থাকবে না, ওটার দরকার নাই সিটি দেওয়ার, ওটা অত ইম্পর্টেন্ট। এই উইকে যা যা পড়াবো ওগুলার উপরেই সিটি। Okay, respond to your roll call, please. Roll 2018-5. Present, ma'am. Roll 2018-12. Roll 2018-12. Absent. Roll 2019-86. Present, ma'am. Roll 2020-17. Roll 2020-17. Absent. Roll 2020-29. Absent. 21-2. Abrar to class করে না. Roll 4. Yes, Roll ma'am. 4. Roll 6. Yes, ma'am. Roll 8. Roll 8. Present, ma'am. Roll 10. Yes, ma'am. Roll 12. Present, ma'am. Roll 14. Present, ma'am. Roll 16. Yes, ma'am. Roll 18. Roll 18. Absent. Roll 20. Present, miss. Roll 24. আপনারা যারা প্রেজেন্ট দিয়েছেন তারা চলে যান। Roll 24. প্রেজেন্ট দিয়েছেন। Roll 26. Present, ma'am. Roll 28. Present, ma'am. Roll 30. Roll 30. Absent. Roll 32. Roll 32. 34. Present, ma'am. 36. Yes, miss. 38. Present, miss. Roll 40. 40. Absent. 42. Present, ma'am. 44. Present, ma'am. 46. 46. Absent. 48. 48. Present, ma'am. 50. 50. Present, ma'am. 52. 50. Present, ma'am. 52. 50. 52 দুজনকে প্রেজেন্ট দিয়েছি। 54. Roll 54. Absent. 56. 56. Absent. 60. Yes, ma'am. 62. Present, ma'am. 64. Present, ma'am. 66. Present, ma'am. 68. Present, miss. 70. Present, ma'am. 72. 72. 72 absent. 74. 74 present, ma'am. 75. 75. Present, ma'am. 76. Present, ma'am. 78. 78. Absent. 80. Roll 80. Present, ma'am. 82. 82. Sabit. Absent. 84. Present, ma'am. 86. Present, miss. 88. Roll 88. 90. 90 present, ma'am. 92. 92. Present, ma'am. 94. 96. Present, miss. 98. 98, present, ma'am. 100. Present, ma'am. 100.